ভাই, এই সন্ধ্যাবেলায় এই শ্মশানের মধ্যে যাওয়াটা কি ঠিক হচ্ছে? কেমন যেন গাটা ছমছম করছে। এই শ্মশানের মধ্য দিয়ে গেলেই হয়তো ওনার দেখা পাবো আমরা। তুই মনে জোর নিয়ে এগিয়ে চল, আমি আছি। কোনো শ্মশান যে এত বড় আর গভীর হতে পারে আমি কখনো কল্পনাও করিনি। এই এত বড় শুনশান শ্মশানের মাঝখানে মানুষজন মরা পোড়াতে আসে কি করে? ভুল করছি সবই, এটা পরিত্যক্ত শ্মশান। এখন আর কোনো জনমানব এদিকটায় খুব একটা আসে না। আশেপাশে কেউ মারা গেলে ওই রাস্তার ধারে বাইরেই পুড়িয়ে দিয়ে চলে যায়। ভিতরে প্রবেশ করার মতো কেউ সাহস পায় না। লোকে বলে এই শ্মশানে নাকি রাজু, কেউ কি আমাদের উপর নজর রাখছে? কেউ নয়, বল কারা। তবে ওরা জীবিত মানুষ নয়। ঘুটঘুটে কালো অন্ধকার শ্মশানের পথে আমরা দুই বন্ধুতে হেঁটে চলেছি। চারিদিক ভয়াবহভাবে নিস্তব্ধ। না, ঠিক নিস্তব্ধ নয়, রাতের কিছু অদেখা জীবের আওয়াজ ভেসে আসছে চারিদিক থেকে। নিম, তেঁতুল আরো কত কাজ যে রয়েছে এই শ্মশানের মধ্যে, যার ডালের ফাঁকে ফাঁকে কারা যেন মুখ বাড়িয়ে দেখছে আমাদেরকে, ডাকছে আমাদেরকে। আরো কিছুটা হাঁটার পর মোটামুটি মাঝখানে এসে পৌঁছেছি শ্মশানের। হঠাৎ চোখে পড়ল একটা মৃদু আলো জ্বলছে সামনে। ওই আলোকরশ্মি লক্ষ্য করে আমরা এগিয়ে চললাম। গুরুজি। রাজু তাকে গুরুজি বলে সম্বোধন করলো। অর্থাৎ এনার উদ্দেশ্যেই আমরা এত রাতে এই ঘন গভীর শ্মশানের মধ্যে এসেছি। রাজু, এই সময় এখানে কি করছিস তোরা? গুরুজি, বড় একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। একমাত্র আপনিই পারবেন আমাদেরকে সাহায্য করতে। কি এমন বিপদ যে কারণে এই রাতের বেলা তুই এই শ্মশানের মধ্যে এসেছিস? গুরুজি, আমাদের বন্ধু মনটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই মহিলার প্রেতাত্মা ওকে তুলে নিয়ে গেছে। কি করব কিছুই বুঝতে পারছি না। বাড়ির আশেপাশে চারিদিকে গোটা গ্রামে খুঁজে দেখেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি ওকে। শান্ত হো, এবার একদম প্রথম থেকে বল যে ঠিক কি কি ঘটেছিল। আমি বলছি, এই সব কিছু শুরু হয় আমার ছোটবেলার বন্ধু মেঘনাথের বাড়িতে একটা গাছ কাটতে গিয়ে। কিছুদিন আগে আমি আর আমার বন্ধু মন্টে মেঘনাথের বাড়ির পিছনের একটা গাছ কাটতে গিয়ে এক ভৌতিক ঘটনার সম্মুখীন হই। দেখতে পাই একটা বউ গলায় দড়ি দিয়ে সেই গাছটা থেকে ঝুলছে। তার সমস্ত শরীর পচে গলে গেছে। সেখান থেকে আসার পর থেকেই মন্টে অদ্ভুত আচরণ করতে শুরু করে। মাঝে মধ্যে তো মাথায় সিঁদুর পড়ছে, শাড়ি পরছে, ওর কাছ থেকে অদ্ভুত একটা পচা গন্ধ আসছে। কদিন আগে রাতে তো আমার গলা টিপে ধরেছিল। রাজু অনুমান করে যে ওই গাছটা থেকে গলায় দড়ি দিয়ে ঝুলতে থাকা মহিলাটির আত্মাই মন্টের শরীরে প্রবেশ করেছে। তারপর সেদিন নদীর পাড়ে ঘুরতে গিয়ে ও আমাদের উপর আক্রমণ করতে আসে। রাজু কোনোরকমে একটা রুদ্রাক্ষের মালা ওর গলায় পরিয়ে দিয়ে সেই মুহূর্তে ওকে আটকায়। তারপর থেকে মন্টে একদম স্বাভাবিক হয়ে যায়, আর ওই মহিলার আত্মা ওর ভিতরে প্রবেশ করতে পারে না। কিন্তু
হঠাৎ কালকে রাতে তাড়াহুড়োয় ওর গলা থেকে মালাটা ছিঁড়ে পড়ে যায়। ওই ওই মহিলার আত্মা ওর গলা চেপে ধরে। তারপর থেকে আর মনটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। গোটা বাড়ি গ্রামাঞ্চল তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও নেই ও। বুঝলাম সবকিছু। তবে ওর সন্ধান পেতে হলে তোদেরকে একটা কাজ করতে হবে। ওই প্রেতাত্মার একটা ব্যবহার করা জিনিস আমাকে এনে দিতে হবে। কিন্তু তা কি করে সম্ভব গুরুজি? ও তো আত্মা। সবই সম্ভব। তোদের কথা শুনে যতটুকু বুঝলাম, ও বিবাহিত মহিলা ছিল। বিয়ের আগে কোথায় বাড়ি ছিল সেটা খুঁজে বার করতে হবে তোদেরকে। সেখানে নিশ্চয়ই ওর ব্যবহার করা কোনো না কোনো জিনিস পাওয়া যাবে। তাড়াতাড়ি কর, তোদের হাতে সময় কম। আমাদের আমাদের যেখান থেকে এই ঘটনা শুরু সেখান থেকেই খোঁজ চালানো উচিত। মেঘনাথের বাড়ি, ওখানে নিশ্চয়ই এই মহিলার সম্বন্ধে আরো জানতে পারবো। চল। দেখ অভি, ওই মহিলার সম্বন্ধে আমি যতটুকু জানি তা তোরাও জানিস, যে ওর বিয়ের পর থেকে এখানেই থাকতো ওর স্বামীর সাথে। ওর স্বামী একজন চোর ছিল, কিন্তু বিয়ের আগে কোথায় বাড়ি ছিল তা তো আমি জানি না। তবে হ্যাঁ, আমাদের পাড়ার যোগাখুরু নিশ্চয়ই জানবে। উনি চারিদিকের অনেক খোঁজ খবর রাখেন। আমি এখনই যাচ্ছি ওনার কাছে। তোরা একটু বস। সকাল থেকে কিছু খেয়েছিস? এই মেঘনা, ওদেরকে কিছু খেতে দে। দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল হতে গেল, কিন্তু মেঘনার বাবা আর বাড়ি ফেরে না। কি ব্যাপার বলতো রাজু? কাকু এখনো আসছে না কেন? বিকাল হয়ে গেল। একটু দেরি হয়ে গেল আসতে। আসলে খুড়ো বাড়িতে ছিল না, এই সবেমাত্র বাড়ি ফিরলো। কিছু জানতে পেরেছো? পেরেছি। বিয়ের আগে ওই মহিলার বাড়ি ছিল অতি প্রাচীন ওমানিসা গ্রামে। তবে সে অনেক দূর। প্রথমে ট্রেনে করে নিশাডাঙ্গায় নামতে হবে, তারপর ওখান থেকে বাস, তারপর আবার রিক্সা নিয়ে গ্রামে পৌঁছাতে হবে। ঠিক আছে, আমরা এখনই বেরিয়ে পড়ছি। কাকুর কাছ থেকে ওই গ্রামের ঠিকানাটা ঠিকভাবে জেনে নিয়ে সন্ধ্যাবেলাতেই আমরা দুজনে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে ট্রেন, তারপর বাস, তারপর রিক্সায় করে পরের দিন যখন ওমানিসা গ্রামে পৌঁছালাম, তখন বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে। গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত কঠোরভাবে তল্লাশি চালিয়েও ওই মহিলার সম্বন্ধে তেমন কোনো তথ্যই জোগাড় করতে পারলাম না। ভাই, অনেক তো হলো, বিকাল হয়ে গেল, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। চল একটা হোটেল দেখে কিছু খাওয়া দাওয়া করে নি। কিন্তু এই গ্রামে ভাতের হোটেল তো একটাও চোখে পড়লো না। কি ব্যাপার, হোটেল খুঁজছেন বুঝি? ওইদিকে সোজা চলে যান, ওখানে একটা ছোটখাটো হোটেল আছে। ভাত ডাল সব কিছুই পাওয়া যায়। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, একটু শুনুন তো। আমি ওই বৃদ্ধকে সেই মহিলার সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। কিছুটা মাথা চুলকিয়ে, চোখ বন্ধ করে, ভুরু কুঁচকিয়ে এদিক ওদিক তাকিয়ে শেষে বললেন, মনে পড়েছে। তবে ওদের পরিবারের তো আর কেউ বেঁচে নেই। 2 বছর আগে করোনার মহামারীতে সবাই মারা গেছে। আচ্ছা, ওনার বাড়িটা কোথায় ছিল বলতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই, ওই তো ভাতের হোটেলটা যে আছে না, ওর পেছনেই তো বাড়িটা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। রাজু, তাড়াতাড়ি চল। যদি কিছু খুঁজে পাই তাহলে সন্ধ্যার ট্রেনটা ধরে ফিরে যেতে পারবো। আমরা সেখানে গিয়ে উপস্থিত হলাম। মাটির বাড়ি দেখে মনে হচ্ছে অনেকদিন কেউ আসেনি এখানে।
আমরা বাড়িটার এই মাথা থেকে ও মাথা তন্ন তন্ন করে খোঁজ চালালাম। পরিশেষে ঘরের এক কোণে অতি পুরানো একটা তালা দেওয়া বাক্স খুঁজে পেলাম। কোনোরকমে তালা ভেঙে বাক্সটা খুলে দেখলাম তার মধ্যে কিছু কাপড় আর একটা সাদা কালো ফটো রয়েছে। ছোটবেলার ফটো। দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। মেয়েটার মুখটা অনেকটা সেই মহিলাটার মতো, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার মুখটা তো আমাদের অতি পরিচিত। একে তো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। এ তো আমাদের বন্ধু মন্টি। পরের দিন দুপুর দুপুর করে আমরা আমাদের গ্রামে এসে পৌঁছালাম। গুরুজি সেই বাক্সটাকে সামনে রেখে আগুন জ্বেলে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন। দিনের আলো এখনো নিভে যায়নি, কিন্তু শ্মশানের এই জায়গাটা এতটাই অন্ধকার যে মনে হচ্ছে যেন গভীর রাত। এটা ওই মহিলারই বাক্স। ও এখন মন্টেকে কোথায় নিয়ে গেছে তা আমি জানতে পেরেছি। বিকালেই আমরা গুরুজির সাথে রওনা দিলাম। ঝাউতলা শ্মশান ঘাট। সামনের একটা গাছের সাইনবোর্ডে লেখা রয়েছে, এখানেই আছে ওই প্রেতাত্মা। তোরা সাবধানে আয় আমার সাথে। একটা কথা মনে রাখবি, এই শ্মশান কিন্তু জীবিত শ্মশান। আমরা ঝাউতলা শ্মশানের ভিতরে প্রবেশ করলাম। দিনের আলো ফুরিয়ে এসেছে। জায়গাটা এতটাই নিস্তব্ধ, শুনশান, ভয়ানক যে আমার সারি সারি পুড়ে যাওয়া চেলাকাঠ আর ছাইয়ের ভান্ডার পেরিয়ে আমরা শ্মশানটার একটা বিশেষ জায়গায় এসে পৌঁছালাম। সারি সারি পুড়ে যাওয়া চেলাকাঠ আর ছাইয়ের ভান্ডার পেরিয়ে আমরা শ্মশানটার একটা বিশেষ জায়গায় এসে পৌঁছালাম। গুরুজি আশপাশ থেকে কোটা আধপোড়া কাঠ গুড়িয়ে এনে আগুন জ্বাললেন। একে একে বিভিন্ন সরঞ্জাম বার করে পাশে রাখলেন। একটা পাত্রে রেখেছেন কালো কাকের রক্ত, পাশে দুটো মোড়ার খুলি, একটা টিকটিকির কাটা পা, কালো বিড়ালের লোম, আরো কত সব নানাবিধ অজানা জিনিস। সবশেষে ব্যাগের ভেতর থেকে বার করলেন একটা খড়ের তৈরি পুতুল। তারপর আমাদের আনা মহিলাটির সেই বাক্সটা থেকে একটা কাপড়ের টুকরো বের করে পরিয়ে দিলেন পুতুলটাকে। তারপর শুরু হলো জোরে জোরে মন্ত্র উচ্চারণ। সেই মন্ত্রের তালে তালে আশেপাশের সব গাছগুলোর ফাঁক ফুকর দিয়ে ভূত প্রেতেরা সব উঁকি মারতে লাগলো। গোটা
জীবন্ত হয়ে উঠছে ধীরে ধীরে। হঠাৎ লক্ষ্য করলাম পাশের একটা গাছের পেছন থেকে মন্টে এসে দাঁড়িয়েছে আমাদের সামনে। না, মন্টে একা নয়, মন্টের শরীরে ভর করে রয়েছে সেই মহিলার প্রেতাত্মা। ধীরে ধীরে গুরুজির কেটে দেওয়া গন্ডিটার ভিতরে এসে বসল সে। গুরুজি তার হাতের বুড়ো আঙুলটা চেপে ধরল মন্টের কপালে। মন্টে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল। গ্রামের মানুষেরা তোদেরকে ওই মহিলার মৃত্যু সম্পর্কে যে ঘটনা শুনিয়েছে তার কিছুটা সত্যি হলেও কিছুটা কল্পনাপ্রসূত। ঘটনাটা সবারই অজানা। সেদিন ওর সাথে একটা আলাদা ঘটনা ঘটেছিল। ওই মহিলাটির স্বামীর নাম শ্যামল। সে নেশা ভান করত, চুরি চামারি করে বেড়াতো, ঘরে ফিরে এসে বউকে মারধর করত। সেদিন রাতে শ্যামল নতুন বিয়ে করে নিয়ে আসে। এই নিয়ে শ্যামলের সাথে তার স্ত্রীর তুমুল ঝগড়া ও শান্তি হয়। শেষ পর্যন্ত চুলের মুঠি ধরে টানতে টানতে শ্যামল ওনাকে ওই ডোবার পাশের গাবতলায় নিয়ে আসে। তারপর গোলা টিপে মেরে ওই গাব গাছের ডালে ঝুলিয়ে দেয়। সেই দিন থেকেই ওই মহিলার আত্মা তার মৃত্যুর প্রতিশোধের অতৃপ্ত বাসনা নিয়ে ওই গাছেই বন্দী হয়েছিল। কেউ গাছটা কাটতে আসলেই তাকে। কিন্তু তোরা যেদিন গাছটা কাটতে গিয়েছিলিস সে পারে না মন্টেকে হত্যা করতে। মন্টের মুখের দিকে তাকিয়ে সে আটকে যায়, কারণ এই মুখটা তার অতি পরিচিত, তার ভাইয়ের। ওই মহিলার একটা আপন ভাই ছিল যাকে অবিকল মন্টের মতোই দেখতে ছিল। 20 বছর বয়সে জলে ডুবে মারা যায়। হতে পারে ওর ভাইয়েরই পুনর্জন্ম হয়েছে মন্টের রূপে, তাই মন্টের শরীরটাকে বশ করতে পেরেছিল। মন্টের শরীরটাকে বশ করেই তার অতৃপ্ত বাসনা পূর্ণ করার চেষ্টা করছিল। তার মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিল। সে জানতে পারে শ্যামল তার নতুন স্ত্রীর সাথে এখন এই ঝাউতলা গ্রামে বাস করে। মন্টের শরীর রূপে সে এখানে এসে উপস্থিত হয় তাকে হত্যা করার জন্য, কিন্তু ব্যর্থ হয়। কারণ শ্যামল এখন তার সমস্ত পূর্বকর্ম চুরি চামারি ছেড়ে দিয়ে এখানকার একটা মন্দিরে প্রসাদ বিতরণের কাজ করে। তবে সে নামেই ওই কাজ করে, আসলে সে মন্দিরের দক্ষিণার একটা বড় অংশ হাতিয়ে নেয়। তো আসল ঘটনায় আসা যাক। ওই মহিলার আত্মা শ্যামলকে হত্যা করতে ব্যর্থ হয়, কারণ যেহেতু ও মন্টের শরীরে প্রবেশ করেছে তাই মন্টে মন্দিরে ঢুকতে পারে না। একটা মানুষের প্রয়োজন পড়ে যে শ্যামলকে মন্দিরের বাইরে ডেকে নিয়ে আসবে। সেই জন্যই সেই দিন রাতে মন্টের রূপে অভিকে ডাকতে গিয়েছিল, কিন্তু অভি মন্টের ওই রূপ দেখে অজ্ঞান হয়ে যায়।
তারপরের সমস্ত ঘটনাই তো তোরা সবাই জানিস। রাজু মন্টের গোলায় রুদ্রাক্ষের মালা পরিয়ে দেয়। ওই আত্মা বাধ্য হয়ে মন্টের শরীর ছেড়ে দিতে। মন্টের শরীরে প্রবেশ করতে না পারায় সে রেগে ওঠে এবং কালকে রাতে যখন রুদ্রাক্ষের মালাটা মন্টের গোলা থেকে ছিঁড়ে পড়ে যায় তখন সে রাগে মন্টের উপর আক্রমণ করে। তারপর তাকে তুলে নিয়ে আসে এই ঝাউটোলা গ্রামের শ্মশানে এবং শ্যামলকে হত্যা করার ঝোঁক কষতে থাকে। গুরুজি, ও কি এখন মন্টের শরীর ছেড়ে দিয়েছে? ছেড়ে দিয়েছে ঠিকই, কিন্তু এখনো এখানেই আছে আশেপাশে। আচ্ছা গুরুজি, ওকে আটকানোর কি কোনো উপায় নেই? উপায় তো আছে, কিন্তু এত কিছু জানার পর ওকে আটকানোর আমার বিন্দু মাত্র ইচ্ছা করছে না। ওর সাথে যা ঘটেছে, শ্যামল যা করেছে ওর সাথে, তার জন্য শ্যামলকে শাস্তি পেতেই হবে। কিন্তু গুরুজি, এরকম ভাবে তো চলতে দেওয়া যায় না। দিনের পর দিন মন্টের যা অবস্থা হচ্ছে, এরকম ভাবে চলতে থাকলে তো মন্টেকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। এখন আমরাও চাই শ্যামল তার ঘৃণ্য পাপের উপযুক্ত শাস্তি পাক, কিন্তু মন্টে। এমন সময় ঘটে গেল একটা ঘটনা। চারিদিকে তুমুল হাওয়া উঠল। আমার হাতের শিরাগুলো আবার উত্তেজনায় টান টান হয়ে উঠল। মন্টে আবার উঠে বসেছে। মাথার উপরে ফাঁকা আকাশে কাকেদের বিরাট ডাকাডাকি শুরু হয়েছে। গুরুজির জ্বালানো অগ্নিকুণ্ডে পোড়া কাঠের আগুনটা তখনও নেভেনি। হঠাৎই হাওয়ার দাপটে সেই পোড়া কাঠ থেকে কিছুটা আগুনের ফুলকি উড়ে গিয়ে পড়ল সেই কাপড় পোড়ানো খড়ের পুতুলটার ওপর। হাওয়ার ছোঁয়া পেয়ে আগুনের ফুলকি থেকে আগুন ধরে গেল পুতুলটাতে। দাউ দাউ করে জ্বলে উঠল সেটা। অকস্মাৎ একটা ভয়ঙ্কর চিৎকার করে সেই নারী মূর্তিটা মন্টের শরীর ছেড়ে বাইরে বেরিয়ে দাঁড়ালো। প্রচন্ড অগ্নিশিখায় দাউ দাউ করে জ্বলে উঠল সে। এটা কি হলো গুরুজি? ওই মহিলার প্রেতাত্মা কি আগুনে পুড়ে শেষ হয়ে গেল? হয়তো প্রকৃতিও চায় মনটি সুস্থ হয়ে উঠুক, কিন্তু অতিরিক্ত বাসনা নিয়ে ঘুরে বেড়ানো কোনো আত্মাকে তো এই উপায়ে শেষ করা সম্ভব নয়। তাহলে এটা হলো কিভাবে? তোরা যা, মনটাকে ঘরে নিয়ে যা আর শ্যামলের উপযুক্ত শাস্তির ব্যবস্থা কর। মনটাকে ঘরে পৌঁছে দিয়ে পরের দিন সকালেই আমরা আবার ঝাউতুলা গ্রামে এলাম। ঠিক করলাম যে মন্দিরের কাজটা একটু ঘুরে সোজা থানায় গিয়ে লোক নিয়ে এসে শ্যামলকে ধরিয়ে দেব। মন্দিরের কাছাকাছি আসতেই দেখলাম একটা ডোবার পাশে কিছু লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। ডোবাটার পাশে একটা শ্যাওড়া গাছের ডাল থেকে পায়ে দড়ি বেঁধে ঝুলে রয়েছে একটা মৃতদেহ। দৃশ্যটা দেখেই আমি চোখ বন্ধ করে নিলাম, কারণ মৃতদেহটার মাথাটা কি যেন ঘাড় থেকে উপড়ে নিয়েছে। আশেপাশের লোকজনের কথাবার্তা শুনে বুঝতে পারলাম যে কাল রাতে গোধূলি লগ্নে মন্দিরে একটা বিয়ে হওয়ার কথা ছিল। শ্যামল বলে একটা লোক বিয়ের কিছু সরঞ্জাম কেনার জন্য মন্দিরের বাইরে এসেছিল। তারপরেই আজকে সকলে এই দৃশ্য দেখে গ্রামের লোকজন। শ্যামল, এটাই তবে ওই শ্যামল? রাজু, তার মানে কালকে রাতেই সুযোগ পেয়ে ওই মহিলা শ্যামলকে হত্যা করে তার অতৃপ্ত বাসনা পূর্ণ করেছে। আশা রাখছি এবার সবকিছুই ঠিক হয়ে যাবে। শেষ হলো আমাদের গল্পের আড়ালের বিশেষ নিবেদন ছোটি পর্বের বৃষ্টির নিঝুম নিশিরাত সিরিজটি। পরবর্তী সময়ে একটা ভিন্ন স্বাদের নতুন ভৌতিক গল্প নিয়ে হাজির হব আমরা। দেখতে থাকুন গল্পের আড়ালে আর কি কি লুকিয়ে আছে।